ইরানের সাথে চুক্তি হলে পাকিস্তানে যেতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান সংকট নিরসনে তুর্কিয়েতে 4 দেশের কূটনৈতিক সম্মেলন। হরমুজ প্রণালী স্বাভাবিক করতে মিত্রদের সাথে বৈঠক করবে ব্রিটেন ও ফ্রান্স। ইরান যুদ্ধের প্রভাবে ব্রিটেনে খাদ্য সংকটের আশঙ্কা। ইউরোপের হাতে মাত্র 6 সপ্তাহের বিমান জ্বালানি। 10 বছর পর আমেরিকার সেনা মুক্ত হলো সিরিয়া। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে দক্ষিণ লেবাননমুখী মানুষের ঢল। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন অশান্ত মধ্যপ্রাচ্যের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইরানের সাথে দীর্ঘদিনের পরমাণু উত্তেজনা নিরসনে বড় ধরনের অগ্রগতির দাবি করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। ইরানের সাথে চুক্তি হলে তিনি পাকিস্তানে যেতে চান। ইরানের সাথে আমেরিকার পরমাণু বিরোধ নিরসনে নতুন এক মোড় এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত বছর ওয়াশিংটনের হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রের নিচে চাপা পড়া তেজস্ক্রিয় ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ট্রাম্প দাবি করেন, পরমাণু অস্ত্র না রাখার ব্যাপারে তেহরান একমত হয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে একমত হয়েছে। তারা মাটির নিচে চাপা পড়ে থাকা সেই সব নিউক্লিয়ার ডাস্ট আমাদের ফেরত দিতে রাজি হয়েছে, যা B-2 বোমারু বিমানের হামলার পর সেখানে চাপা পড়েছিল। আমাদের মধ্যে এখন অনেক বিষয় আলোচনা হচ্ছে এবং খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে। ট্রাম্পের দাবি, ইরানের বর্তমান নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি যৌক্তিক আচরণ করছেন। এছাড়া ইরান আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান চান বলেও দাবি করেন তিনি। লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমি বলবো, ইরানের সাথে যুদ্ধ খুব চমৎকারভাবে এগোচ্ছে। আমরা যা চাই তাই করতে পারি এবং খুব দ্রুতই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। আমাদের সামরিক শক্তি এখন বিশ্বের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। সবকিছু ঠিক থাকলে এই চুক্তি সই করতে সশরীরে পাকিস্তান সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। চুক্তিটা যদি ইসলামাবাদে সই হয় তবে আমি অবশ্যই সেখানে যাব। পাকিস্তান এই কাজে আমাদের দারুণ সাহায্য করেছে। ইসলামাবাদের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী চমৎকার ভূমিকা রাখছেন। তারা আমাকে সেখানে চায় এবং আমি যাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছি। যদিও ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম ফেরত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে ট্রাম্পের এই দাবি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান সংকট নিরসনে তুর্কির আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দেশের কূটনৈতিক সম্মেলন। এতে অংশ নেবেন তুর্কি, পাকিস্তান, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে আমেরিকা ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনা কমাতে নতুন এক কূটনৈতিক মিশনে নেমেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে শুক্রবার তুর্কির আন্তালিয়ায় একটি গুরুত্বপূর্ণ ফোরামের আয়োজন করা হয়েছে, যেখানে পাকিস্তান, সৌদি আরব ও ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। 3 দিনব্যাপী আন্তালিয়া কূটনীতিক ফোরাম উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। 6 সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ও জ্বালানি রুট হরমুজ প্রণালী আবারও চালু করতে ওয়াশিংটন ও ইরান যখন নতুন করে আলোচনার কথা ভাবছে, তখন নিজেকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরানের শীর্ষ আলোচকদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আন্তালিয়া কূটনীতি ফোরামে উদ্বোধনী বক্তব্য দেবেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফোরামের ফাঁকে যুদ্ধ ও হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে আলোচনা করবেন তুর্কি, পাকিস্তান, সৌদি আরব ও ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে বৈঠকের সঠিক সময় এখনও ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে আঞ্চলিক কূটনীতিতে নিজেকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তান। গত সপ্তাহে ইরান ও আমেরিকার মধ্যে এক আলোচনার আয়োজন করে দেশটি, যদিও সেই আলোচনা থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিদ্যমান পক্ষগুলো। আন্তালিয়ার এই সম্মেলনে ১৫০টিরও বেশি দেশের অংশগ্রহণ করার কথা রয়েছে, যার মধ্যে ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান রয়েছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ব্রিটেন ও ফ্রান্স। ডাউনিং স্ট্রিট জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে প্রায় 40টি দেশ এতে অংশ নেবে। এই বৈঠকে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে পুনরায় চালু ও নিরাপদ করার বিষয়ে আলোচনা হবে। ডাউনিং স্ট্রিট জানায়, হরমুজ প্রণালীর নিঃশর্ত ও অবিলম্বে পুনরায় উন্মুক্তকরণ একটি বৈশ্বিক দায়িত্ব। এই বিষয়টি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে পুনর্ব্যক্ত করবেন। এছাড়া জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় আসবে বলে জানিয়েছে এলিসি প্যালেস। ইরান যুদ্ধের কারণে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে ব্রিটেন, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ। এদিকে আইএমএফ-এর পূর্বাভাসে বলা হয়েছে, G7 দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ব্রিটেনের প্রবৃদ্ধি। ইরান যুদ্ধের বিরূপ প্রভাবে জর্জরিত অনেক দেশ, বাদ যায়নি ইউরোপও। ব্রিটেনে কার্বন ডাই অক্সাইডের সম্ভাব্য ঘাটতির কারণে মাংস প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পানীয় শিল্পে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আগামী গ্রীষ্ম জুড়ে খাদ্য সরবরাহের চাপ পড়তে পারে। এক প্রতিবেদনে এমন সতর্ক বার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। সংবাদ মাধ্যমটি বলছে, ইরান যুদ্ধের কারণে আসন্ন গ্রীষ্মে ব্রিটেনে খাদ্য সংকট, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড ঘাটতি তৈরি হলে মুরগি, শূকরের মাংস এবং কার্বোনেটেড পানীয়ের সরবরাহ কমে যেতে পারে। তবে কার্বন ডাই অক্সাইড সরবরাহ ভেঙে পড়লে প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ রক্ত, অঙ্গ ও ভ্যাকসিন ঠান্ডা রাখতে ব্যবহৃত ড্রাই আইস তৈরিতে এটি প্রয়োজন। পরিস্থিতি খুব খারাপ হলে কার্বন ডাই অক্সাইড সরবরাহ 18% নেমে আসতে পারে। তখন উৎপাদন বাড়াতে অন্যান্য শিল্প কারখানাকে তাদের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হতে পারে। এক্ষেত্রে কারখানাগুলোকে সহযোগিতায় বাধ্য করতে জরুরি আইন আনার বিষয়েও আলোচনা হয়েছে। আর সম্ভাব্য ওই আইনে মূল উৎপাদন বন্ধ রাখার বিনিময়ে কারখানাগুলোকে ক্ষতিপূরণ দেয়া হতে পারে। 10 ডাউনিং স্ট্রিট অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এক্সারসাইজ টার্নস্টোন নামে একটি মহড়ায় অংশ নিয়ে যুদ্ধের প্রভাব ব্রিটিশ শিল্পে কিভাবে পড়তে পারে সে বিষয়ে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা করেন। দ্য টাইমসের হাতে আসা এই পরিকল্পনায় ধরে নেওয়া হয়েছে, আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত হরমুজ প্রণালী না খুললে এবং যুদ্ধ শেষের কোনো চুক্তি না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সে সময় কৃষকদের সম্ভাব্য বিঘ্নের বিষয়েও সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে কর বাড়ার চাপে থাকা সেবা খাত সবার আগে কার্বন ডাই অক্সাইড সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ মুরগি ও শূকর জবাইয়ের প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় এবং পানীয়তে গ্যাস তৈরি করতেও এটি ব্যবহৃত হয়। এছাড়া সালাদ, প্যাকেটজাত মাংস ও কেকের মতো খাদ্যের সংরক্ষণকাল বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস বলছে, G7 দেশগুলোর মধ্যে ব্রিটেনের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুতর খাদ্য সংকট হওয়ার আশঙ্কা না থাকলেও সুপারমার্কেটে পণ্যের বৈচিত্র্য কমে যেতে পারে। দেশটির ব্যবসা বিষয়ক মন্ত্রী পিটার কাইল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেজলিউশন ফাউন্ডেশনের হিসেব অনুযায়ী জ্বালানির দামের ঊর্ধ্বগতির কারণে চলতি বছর প্রতিটি পরিবারের অতিরিক্ত প্রায় 480 পাউন্ড খরচ হতে পারে, যেখানে মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউরোপের কাছে মাত্র 6 সপ্তাহের বিমানের জ্বালানি মজুদ আছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। মধ্যপ্রাচ্য থেকে প্রয়োজনের অন্তত অর্ধেক জ্বালানি আমদানি করতে না পারলে জুন নাগাদ পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংস্থাটির প্রধান। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকায় বিশ্বজুড়েই জ্বালানি পরিস্থিতির ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এর মধ্যেই ইউরোপের জন্য নতুন এক সতর্কতা এসেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, 6 সপ্তাহের মতো বিমানের জ্বালানি আছে ইউরোপের কাছে। মধ্যপ্রাচ্য থেকে প্রয়োজনের অন্তত অর্ধেক আমদানি করতে না পারলে জুন নাগাদ ভয়াবহ সংকটের মুখোমুখি হতে পারে অঞ্চলটি। বন্ধ হয়ে যেতে পারে বিমান চলাচল।
ইরানে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনে ৬ সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। আমদানির গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে বিভিন্ন দেশে জেট ফুয়েলের দাম ২০ থেকে ৪০% বেড়েছে। সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিল শুরু হবে বলে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরল। বার্তা সংস্থা এপিকে তিনি জানান, বিমানের জ্বালানির সবচেয়ে বড় বৈশ্বিক বাজারই মধ্যপ্রাচ্য। জেট ফুয়েলের ৭৫%-এর জন্যও ইউরোপ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এছাড়া চায়না, কোরিয়া, ভারতের মতো যেসব দেশ জেট ফুয়েল রপ্তানি করে তারাও অপরিশোধিত জ্বালানি আমদানির জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। আমেরিকা, নাইজেরিয়া সহ বিকল্প বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে ইউরোপের সরকারগুলো। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, গত কয়েক সপ্তাহে আমেরিকা থেকে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটি সতর্ক করে জানায়, আমেরিকা থেকে যে জ্বালানি আসছে তা চাহিদার মাত্র অর্ধেক পূরণ করতে পারবে। বাকি ৫০% জ্বালানির জন্য নতুন সরবরাহকারীদের সাথে আলোচনা চলছে। বিকল্প জ্বালানি দিয়ে আপাতত বিমান চলাচল চালু রাখতে পারলেও মধ্যপ্রাচ্য থেকে আমদানি করতে না পারলে অগাস্টে আবারও সেই একই পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে ইউরোপের দেশগুলো। ব্রিটেনের বিশ্লেষকরা বলছেন, গুরুত্ব বিবেচনায় হিথ্রোর মতো বিমানবন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে ছোট ছোট এয়ারপোর্টগুলোতে বিমান চলাচল সীমিত বা বন্ধ করে দেয়া হতে পারে। গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশন জানায়, অঞ্চলটিতে এখনও জেট ফুয়েল ঘাটতির প্রমাণ নেই। তবে তখনই নিকট ভবিষ্যতে সরবরাহ সংকটের আভাসও দেয় সংস্থাটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহে দেরি করছে আমেরিকা। এতে নিজেদের নিরাপত্তা প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করছে মিত্র দেশগুলো। তবে আমেরিকা বলছে, মিত্রদের সহায়তা ছাড়া ইরানের বিরুদ্ধে একা যুদ্ধ করা এবং অস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধে জ্বালানি সংকটের পাশাপাশি নিরাপত্তা প্রভাবও পড়ছে ইউরোপের দেশগুলোতে। এই পরিস্থিতিতে রয়টার্স জানিয়েছে, ইউরোপের কয়েকটি দেশে অস্ত্র সরবরাহে দেরি করছে আমেরিকা। রয়টার্স জানায়, ফরেন মিলিটারি সেলস প্রোগ্রামের আওতায় ইউরোপের দেশগুলোর সাথে এই অস্ত্র সরবরাহের চুক্তি হয়েছিল। তবে এখন পর্যন্ত সেসব হাতে পায়নি তারা। এদিকে সমরাস্ত্র সরবরাহ দেরির জন্য ইউরোপের দেশগুলোকেই দায় দিচ্ছে ওয়াশিংটন। ইরান যুদ্ধে মিত্রদের যোগ না দেয়ায় ইউরোপের সুরক্ষা নিশ্চিতে লড়াই ও হরমুজ খুলে দেওয়ার মতো কাজ একাই করতে হচ্ছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। সরবরাহের তালিকায় ছিল আক্রমণ ও প্রতিরক্ষায় ব্যবহার করা বেশ কয়েক ধরনের অস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, অস্ত্র সরবরাহ দেরি করার এই ঘটনা ইরান যুদ্ধে আমেরিকার বেশ কয়েক ধরনের সমরাস্ত্র ঘাটতির বাস্তবতা সামনে এনেছে। গাজা যুদ্ধে ইসরায়েলে অস্ত্র পাঠানো ও ইউক্রেনকে সহায়তা দেয়ায় ওয়াশিংটনের অস্ত্রের মজুদ ফুরিয়ে আসার দাবি উঠছিল কয়েক মাস ধরেই। ইরান যুদ্ধে সেই বাস্তবতাই এখন সামনে। এ অবস্থায় ওয়াশিংটনের এমন পদক্ষেপ নিজেদের নিরাপত্তা প্রস্তুতিতে প্রভাব ফেলবে বলে অভিযোগ ইউরোপের দেশগুলোর। বিশেষ করে রাশিয়ার সাথে সীমান্ত থাকা স্ক্যান্ডিনেভিয়ান ও বাল্টিক দেশগুলোর জন্য এই পদক্ষেপ বেশ স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ফরেন সেলস প্রোগ্রামের মাধ্যমে ইউরোপ ও নেটো মিত্রদের আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চাপ বাড়ায়। কিন্তু চুক্তির পরও বারবার নানা অজুহাতে এসব সমরাস্ত্র সরবরাহে গড়িমসি করছে দেশটি। বিশেষ করে ইরান যুদ্ধে আমেরিকার সাথে যোগ না দেয়ায় নেটো মিত্রদের একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। নিজেদের সুরক্ষার উপায় নিজেদেরই খুঁজে নিতে জোটটিকে পরামর্শও দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ চলায় ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি কয়েক বছর ধরেই ভঙ্গুর। কিয়েভে অস্ত্রের সরবরাহ দেশগুলোর সমরাস্ত্র মজুদ কমিয়ে এনেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়ে তেহরান। মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষায় PAC-3 প্যাট্রিয়ট মিসাইলের মতোই ইন্টারসেপ্টর ব্যবহার করে আমেরিকা। আবার নিজেদের জ্বালানি স্থাপনায় সুরক্ষায় ইউক্রেনও আমেরিকার এই অস্ত্রটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য সংকটের মাঝে বিব্রতকর খবর নিয়ে এবার আলোচনায় আমেরিকার সামরিক বাহিনী।
ওই অঞ্চলে পাঠানো বিমানবাহী রণতরীগুলোতে থাকা সেনারা খাদ্য সংকটে ভুগছেন। প্রায় খালি খাবারের থালার ছবি পরিবারের কাছে পাঠাচ্ছেন তারা। এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সেনা সমাবেশ ঘটিয়েছে আমেরিকা। শক্তিমত্তার নিদর্শন হিসেবে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে ইউএসএস ট্রিপলি, আব্রাহাম লিঙ্কনের মতো শক্তিশালী রণতরীগুলো। তবে যুদ্ধরত সেনাদের পরিবেশন করা খাবার নিয়ে এখন উত্তপ্ত আমেরিকার রাজনীতি। রণতরীগুলোতে খাদ্য সংকটের গুঞ্জনের মধ্যেই পরিবারের কাছে সেনাদের পাঠানো খাবারের থালার ছবিতে উদ্বেগ বাড়ছে, যেখানে প্রায় খালি ট্রের দৃশ্য ধরা পড়ছে। মেয়ের কাছে পাঠানো ছবিতে ইউএসএস ট্রিপলিতে মোতায়েন থাকা সেনার দুপুরের খাবারের ট্রেতে শুধু শুকনো মাংস ও রুটির দেখা মিলেছে। ট্রের 3 ভাগের 2 ভাগই খালি। প্রায় একই ছবি উঠে এসেছে আব্রাহাম লিঙ্কনের খাবারের ছবিতেও। রণতরীগুলোতে সীমিত খাবার পাওয়ার কথা পরিবারকে জানাচ্ছেন সেনারা। এমনকি নিয়মিত সরবরাহ না থাকায় এই খাবারও ভাগাভাগি করে খাওয়ার কথা জানান তারা। এতে শারীরিক শক্তির পাশাপাশি মনোবলেও প্রভাব পড়ছে। যুদ্ধরত সেনাদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সামগ্রী পাঠানোর চেষ্টা করলেও তাতে সফল হচ্ছেন না। সেন্টকমের তথ্যমতে ইরানের জলসীমায় অবরোধে ৩৫০০ সেনাসহ বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। ইউএসএ টুডের এক প্রতিবেদন বলছে, চলমান যুদ্ধের কারণে আমেরিকার পোস্টাল সেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই সংকট, বিশেষ করে যুদ্ধে আকাশসীমা বন্ধ থাকা সরবরাহ সংকট আরও জটিল করে তুলেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দীর্ঘ 10 বছর পর আমেরিকার সেনা মুক্ত হলো সিরিয়া। বৃহস্পতিবার আমেরিকার সেনাদের সবশেষ দলটি দেশটির হাসাকা প্রদেশের কাসরাক ঘাঁটি ছেড়ে যায়। এর ফলে সিরিয়ার ঘাঁটিগুলোর ওপর আল শারার বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময়ে গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আইএস দমনের নামে সামরিক উপস্থিতি গড়ে তুলেছিল আমেরিকা। বৃহস্পতিবার আমেরিকার সবশেষ সেনারা দেশটি ছেড়ে যান। এর মধ্য দিয়ে 1 যুগ পর সিরিয়ায় আমেরিকার বাহিনীর উপস্থিতির সমাপ্তি ঘটল। আমেরিকার সেনা থাকা সবশেষ ঘাঁটি কাসরাকের নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার বাহিনী। এতে একটি এয়ার স্ট্রিপও রয়েছে। এর আগে ঘাঁটিতে থাকা ওয়াশিংটনের সামরিক সরঞ্জাম জর্ডান সীমান্ত দিয়ে সরিয়ে নেওয়া হয়। ইরাকের ইরান সমর্থিত প্যারামিলিটারি বাহিনীর আক্রমণ এড়াতে আমেরিকার সেনারা বাড়তি এই সতর্কতা পালন করেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণ হস্তান্তরের এই ঘটনাকে স্বাগত জানান। আল শারা প্রশাসন বলছে, সিরিয়ায় একক রাষ্ট্রীয় শাসন প্রতিষ্ঠায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে আল শারার ক্ষমতায় আসার পরই সিরিয়া থেকে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। আল শারার নেতৃত্বাধীন সরকারকে সমর্থনও দেয় ওয়াশিংটন। গত নভেম্বরে হোয়াইট হাউসে ঐতিহাসিক এক বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। জানুয়ারিতে আমেরিকার সমর্থিত সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এসটিএফ এর সাথে দামাস্কাস সরকারের আনুষ্ঠানিক চুক্তি হয়। 2015 সাল থেকে সিরিয়ায় স্থায়ী সামরিক উপস্থিতি গড়ে তোলে আমেরিকা। দেশটিতে প্রায় 1000 সেনা অবস্থান করছিলেন। এই বছরের শুরুতেই সিরিয়ার গুরুত্বপূর্ণ 2 ঘাঁটি আল তানফ ও আল সাদ্দাদি থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পোপ লিও বিশ্ব নেতাদের অত্যাচারী আখ্যা দিয়ে যুদ্ধের তীব্র নিন্দা জানানোর পর এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, পোপকে বর্তমান বিশ্বের নিরাপত্তার ঝুঁকি বুঝতে হবে। এই বিতর্কের মধ্যেই বাইবেলের ভুল উদ্ধৃতি দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। আফ্রিকা সফরে গিয়ে ক্যামেরুনের এক আন্তধর্মীয় সভায় যোগ দেন পোপ লিও চতুর্দশ। সেখানে তিনি বিশ্বজুড়ে চলমান সংঘাতের জন্য ক্ষমতাধর নেতাদের দায়ী করেন। বলেন, অল্প কিছু অত্যাচারী নেতার কারণে পৃথিবী আজ ধ্বংসের মুখে। মুষ্টিমেয় কিছু অত্যাচারী শাসক আজ পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, কিন্তু শিক্ষা বা চিকিৎসার জন্য সম্পদ পাওয়া যাচ্ছে না। যারা সামরিক বা রাজনৈতিক সুবিধা লাভের জন্য
ধর্ম আর ঈশ্বরের নাম ব্যবহার করে তারা পবিত্র বিষয়গুলোকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। Education and restoration are nowhere to be found. পোপের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে আবারও তার কঠোর অবস্থানের কথা বলেছেন। পোপের সাথে মতভেদের বিষয়ে তিনি নিজের যুক্তি তুলে ধরেন। পোপকে বুঝতে হবে যে ইরান একটি বড় হুমকি। তারা পারমাণবিক অস্ত্র পেলে ইটালিও বিপদে পড়বে। পোপ বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে, কিন্তু আমি বলি তারা পারে না। এই পার্থক্য মেটাতে তার সাথে আলাদা করে বসার প্রয়োজন আমি দেখি না। এই উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সভায় তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে ইরানে আটক পাইলট উদ্ধার ও প্রতিশোধের কথা বলেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন হেগসেথ বাইবেলের বদলে জনপ্রিয় হলিউড সিনেমা পালস ফিকশনের একটি সংলাপ পাঠ করেছেন। আমি বাইবেল থেকে পাঠ করছি, যারা আমার ভাইকে ধ্বংস করার চেষ্টা করবে আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ব। যখন আমি প্রতিশোধ নেব তখন তোমরা জানবে আমার কল সাইন হলো স্যান্ডি ওয়ান। প্রকৃতপক্ষে হেগসেথ যে নাটকীয় অংশটি পাঠ করেছেন তা পরিচালক কুয়েন্টিন তারান্তিনোর সিনেমার জন্য লেখা একটি বিকৃত সংস্করণ। পবিত্র ধর্মগ্রন্থের নাম নিয়ে সিনেমার সংলাপ ব্যবহার করাকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলছেন ধর্মতাত্ত্বিকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবানন অভিমুখে মানুষের ঢল শুরু হয়েছে। নিজেদের বাড়িতে ফিরতে পারায় সিডন সহ বিভিন্ন শহরে চলছে উৎসব মুখর পরিবেশ। এমন স্বস্তির মাঝেও শঙ্কা দানা বাঁধছে। সাময়িক এই যুদ্ধবিরতি যুদ্ধের স্থায়ী সমাধান আনবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় বৈরুতের আশ্রয় শিবিরে থাকা বাস্তুচ্যুত মানুষেরা। রাজপথে গাড়ির হর্ন আর মানুষের উল্লাস। দীর্ঘদিনের বিভীষিকা শেষে সিডন শহরের এই দৃশ্য জানান দিচ্ছে একপাক্ষিক স্বস্তির বার্তা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল থেকে 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতেই দক্ষিণ লেবানন অভিমুখে রওনা হয়েছেন হাজারো মানুষ। দক্ষিণাঞ্চল আজ তার সন্তানদের উপস্থিতিতে আলোকিত। মহান আল্লাহ সেই শহীদদের উপর রহমত বর্ষণ করুন, যাদের কারণে আজ আমরা নিজ ভূমিতে ফেরার সুযোগ পেয়েছি। তবে উৎসবের এই আবহ স্পর্শ করেনি বৈরুতের বাস্তুচ্যুত মানুষদের অনেককে। খোলা আকাশের নিচে তাঁবুতে থাকা কয়েক লাখ মানুষের চোখে এখন অনিশ্চয়তার ছাপ। 10 দিনের এই সময়সীমা আমরা মানি না। 10 দিন পর কি যুদ্ধ আবারও শুরু হবে? আমার ঘর ধ্বংস হয়ে গেছে, কে আমাকে ক্ষতিপূরণ দেবে? তারা আমাদের ভূমি ছেড়ে না যাওয়া পর্যন্ত আমরা ফিরতে পারছি না। যদি তারা আমাদের গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার না করে তবে এই বিরতির কি অর্থ? আগে আমাদের অন্তত মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তাও নেই। এদিকে এই যুদ্ধবিরতিকে নিজেদের সামরিক অর্জনের ফল হিসেবেই দেখছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন দাবি করেছেন হিজবুল্লাহর ওপর ক্রমাগত চাপের কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে। আইডিএফ এর সফল অভিযানের কারণেই এই 10 দিনের যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। তবে আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে সরছি না এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কোনো ধরনের হুমকি অনুভব করলে ইসরায়েল আবারও কঠোর সামরিক ব্যবস্থা নেবে। আপাতত যুদ্ধ থামলেও স্বস্তি নেই লেবাননবাসীর মনে। 10 দিনের এই বিরতি শেষে আবারও সংঘাত শুরু হবে কিনা এমন শঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে ঘরে ফিরছে বাস্তুচ্যুত মানুষ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে চায়না। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপকে ইতিবাচক উল্লেখ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাত বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিতে নেওয়া প্রতিটি পদক্ষেপকে চায়না স্বাগত জানাচ্ছে। আমরা আশা করি সব পক্ষ অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দেবে। এই যুদ্ধবিরতির ফলে যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে তা বজায় রেখে আলোচনার মাধ্যমে সব বিরোধ মিটিয়ে ফেলা সম্ভব। রাজনৈতিক ও কূটনৈতিক পথই হলো যে কোনো সংকট সমাধানের একমাত্র টেকসই মাধ্যম। ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। জ্বালানি সংকট আর আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ। তবে মুদ্রার উল্টোপিঠে ভিন্ন চিত্র রয়েছে। ধ্বংস আর অনিশ্চয়তার এই আবহে ওয়াল স্ট্রিটের ব্যাংক, সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানিগুলো
রেকর্ড পরিমাণ মুনাফা লুফে নিচ্ছে। ইরান যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়লেও অস্বাভাবিকভাবে লাভবান হচ্ছে কিছু সুনির্দিষ্ট খাত। অস্থিতিশীল পরিস্থিতি কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতির কয়েকটি বিশেষ খাতে অর্জিত হচ্ছে বড় মুনাফা। সবচেয়ে বেশি লাভ করছে ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগ ব্যাংকগুলো। বাজারে অস্থিরতা থাকায় বিনিয়োগকারীরা ঘন ঘন শেয়ার কেনাবেচা করছেন, যা ব্যাংকগুলোর কমিশনের আয় বাড়িয়ে দিয়েছে। মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স এবং জেপি মর্গান চেজের মতো প্রতিষ্ঠানগুলো গত 3 মাসেই কয়েক বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা করেছে। মুনাফার এই দৌড়ে এগিয়ে আছে প্রেডিকশন মার্কেট। যুদ্ধের ফলাফল কি হবে তা নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে কোটি কোটি ডলারের লেনদেন। পলি মার্কেট নামের একটি সাইট প্রতিদিন প্রায় 10 লাখ ডলার আয় করছে। যুদ্ধের খবরকে কেন্দ্র করে বাজি ধরা এখন রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। সংঘাতের সরাসরি সুফল পাচ্ছে সমরাস্ত্র তৈরি করা কোম্পানিগুলো। ইরান ও ইউক্রেন সংকটের ফলে ড্রোন ও মিসাইলের চাহিদা অনেক বেড়েছে। বিশ্বের অধিকাংশ দেশ সামরিক বাজেট বাড়িয়ে দেয়ায় অস্ত্র নির্মাতাদের শেয়ারের দাম বেড়েছে প্রায় 32%। বিশেষ করে ইউরোপের দেশগুলো এখন প্রতিরক্ষায় রেকর্ড অর্থ ব্যয় করছে। আশ্চর্যজনকভাবে যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে, বরং এই প্রযুক্তির চিপের চাহিদা আরও বেড়েছে। তাইওয়ানের চিপ নির্মাতারা এখন রেকর্ড আয় করছে এবং আমেরিকার বাজারে তাদের রপ্তানি আগের চেয়ে অনেক বেড়েছে। বড় বড় এআই কোম্পানিগুলো এখন পুঁজিবাজারে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অনেক দেশ এখন দ্রুত সৌর ও পারমাণবিক বিদ্যুতের দিকে ঝুঁকছে। এর ফলে গ্রিন এনার্জি খাতের কোম্পানিগুলোর সূচক 71% বেড়েছে। অর্থাৎ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি সংকটে পড়লেও এই বিশেষ খাতগুলো ঠিকই বড় অঙ্কের লাভের মুখ দেখছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।